শাড়ির ভাঁজ খুলতেই নন্দিনী ভীষণ অবাক হলো, কারণ সেই গাদোয়াল শাড়িটি যেটা নন্দিনীর ভীষণ পছন্দ হয়েছিল, অদিতিরা মন খারাপ করবে বলে নন্দিনী আর নেয়নি। নন্দিনী নিঃশব্দে শাড়ি পরে নিল। শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি পরতে নিতেই নন্দিনী আরও একবার অবাক হলো। সেদিন মার্কেটে যখন চুড়ি কিনতে গিয়েছিল তখন সবগুলো চুড়ি প্রায় নন্দিনীর পছন্দ হয়েছিল। সেম সোনালি রঙের চুড়িগুলো পছন্দ করে আদিত্য তাকে পরতেও দিল, আর সেই চুড়িসহ সব ডিজাইন থেকে 2 ডজন করে চুড়ি এখানে। শুধু তাই নয়, 3 রঙের 3টে তাজা নন্দিনী ফুলের মালাও রয়েছে। নন্দিনী ফুল সচরাচর পাওয়া যায় না, তবে এই মুহূর্তে এমন আজীব মালা দেখতেই নন্দিনী চূড়ান্ত অবাক হয়ে বলল, এইগুলো কে দিয়েছে সত্যি করে বলো তো অদিতি? ওহ, এত কথা বলার সময় নেই। নন্দিনীর চুলে নন্দিনী ফুলের মালা পরিয়ে রেডি করে ওরা ছাদে ফিরে এলো। এর মধ্যে নাহিদা শিকদার বেশ কয়েকবার কল দিয়েছেন মেয়েকে ফোনে না পেয়ে অস্থির হয়ে বডিগার্ডদের ফোন দিয়ে মেয়ের সাথে কথা বলে নিলেন। ছাদে ফিরতেই দেখল আদিত্য রায়হানের সাথে কথা বলছে। পাঞ্জাবির হাতা গুটানো, দেখতে চমৎকার লাগছে। ছেলেরা শর্ট কিংবা পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখলে তাদের এত সুন্দর লাগে, তা আদিত্যকে না দেখলেই নয়। মানুষটাকে যতই দেখে ততই মুগ্ধ হয়। ওদের দেখে রায়হান আর আদিত্য এগিয়ে এলো। রায়হান নন্দিনীর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। অদিতিকে দেখতেই মুগ্ধ হয়ে গেল। আদিত্য চোখ পড়ল নন্দিনীর ওপর। সেই বাসন্তী কালারের গাদোয়াল শাড়ি, সোনালি কাতানের পাড়, পুরো শাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হালকা পাতলা স্টোন আর কৃত্রিম সাজি সৌন্দর্য ফুটে উঠেছে। আদিত্যকে নন্দিনীর দিকে তাকিয়ে থাকতে দেখে রায়হান কাঁধের ওপর হাত রেখে ফিসফিসিয়ে বলল, চোখ খুলে যাবে তো দোস্ত? যাক, এমন করে দেখতে নেই। কেন? যদি ঝলসে যায় তোর বিলাতি চোখ জোড়া, তাহলে যে জ্বালা করবে ভীষণ। এমন জ্বালা কয়জনে পায় বল? তাই তো, আমি তো পেয়েও পাচ্ছি না। তোর বোন পাত্তা দিচ্ছে না, কি করি বল? অদিতি সামনে এসে বলল, ভাইয়া এবার জলদি জলদি পিকচার তোলো। তোরা ঠিকমতো দাঁড়া। ওরা ঠিকঠাক মতো দাঁড়াতেই বেশ কয়েকটি পিকচার তুলে দিল আদিত্য। পিকচার তোলার শেষে আদিত্য রায়হানকে নিয়ে চলে যেতে নিলে অদিতি বলল, ভাইয়া তোমার সাথে এই সাজে একটা সেলফি নেব সবাই। ফারার দিকে চোখ পড়তেই মেজাজ বিগড়ে গেল মেয়েটার দিকে। এখনো বেহার মতো তাকিয়ে আছে তার দিকে। আদিত্য মুখ শক্ত করে বলল, লাগবে না। বলি চলে নিতে নিলে অদিতি ভাইয়ের হাত টেনে ধরে বলল, প্লিজ ভাইয়া, একটাই তো। রায়হান ইশারা দিতেই আদিত্য তপ্তশ্বাস ফেলে সেলফি নেওয়ার পূর্বেই রায়হান এসে অদিতির সাথে দাঁড়ালো। সেলফি তোলা শেষে অদিতি বলল, ভাইয়া বিয়ের কোণে ছাড়া আমাদের সাথে একটা গ্রুপ পিকচার তোলো না প্লিজ। এবারও আদিত্য বারণ করল। অদিতি শুনল না। বোনের কথা আদিত্য ফেলতে পারল না, তবে ভীষণ রাগ হচ্ছে ফারাকে দেখে। মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। আদিত্য সবাইকে স্টেজের অন্যদিকে নিয়ে পিকচার তুলে নিল। ফারার ভীষণ কান্না পেল। অদিতি নন্দিনীকে আদিত্যের পাশে দাঁড় করিয়ে বলল, এই ক্যামেরাম্যান ব্রো, হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? কয়েকটা পিক তুলুন জলদি। আদিত্য বলল, হয়েছে তোর, আমি যাই। আরে ভাইয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখনো হয়নি তো। মাথা গরম করবি না। শোনো না প্লিজ, আমরা সবাই এতক্ষণ গ্রুপ ফটো তুলেছি, এবার সবাই তোমার সাথে একটা একটা করে সিঙ্গেল পিকচার তুলব। প্লিজ বারণ করো না। পিকচার তোলা শেষে মেহেরাবকে হলুদ দিতে এলো অদিতিরা, সাথে রায়হান আদিত্যও এলো। একে একে সবাই মেহেরাবকে হলুদ দিল। ফাল্গুনির যেহেতু দুলাভাই, সেহেতু সেও কাপা কাপা হাতে হলুদ ছুঁয়ে দিল মেহেরাবকে। আকস্মিক মেহেরাবও কি মনে করে একটু হলুদ নিয়ে মজা করে বলল, ফাল্গুনি ফুল, হবু দুলাভাইকে হলুদ দিতে এসেছে যখন, তুমিও হবু শালিকা, বাদ যাবে কেন? মেহেরাবের মুখ থেকে আকস্মিক ফাল্গুনি ফুল শুনতেই ফাল্গুনি চমকে উঠল। মেহেরাব দেরি না করেই ফাল্গুনির দুগালে হলুদ ছুঁয়ে দিল। ফাল্গুনি ভ্যাপচাকা খেয়ে চোখ বন্ধ করে ফেলল। মেহেরাব হাত আগলাতেই ফাল্গুনি ছলছল নয়নে বিমূঢ় নেত্রে তাকিয়ে রইল মেহেরাবের চোখের দিকে। ফাল্গুনিকে নীরব থাকতে দেখে মেহেরাব হকচকিয়ে আমতা আমতা করে বলল,
আম রিয়েলি সরি, বুঝতে পারিনি তুমি যে মাইন্ড করবে। ফাল্গুনি কিছু না বলে মেহরাবের হাতকে ছিটকে সরিয়ে স্টেজ থেকে উঠে চলে গেল। উপর দিয়ে যতই তাকে হাসি খুশি দেখাক না কেন, এমনিতেই আজ সারাদিন তার মন ভালো নেই। মেহরাব ফাল্গুনির যাওয়ার পানে তাকিয়ে রইল। ব্যাপারটা ঠিক কি হলো মেহরাবের বোধগম্য হল না। জ্যোৎস্না রাত, ঋতুতে আশ্বিন মাসের শেষের দিকে প্রায়। আকাশে গোল থালার মতো রূপলি চাঁদ উঠেছে। রূপলি চাঁদের মায়াবী আলোয় গোটা বসুন্ধরা আলোকিত। দূরে তাকালে চাঁদের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে সব। শিউলি, বেলি আর হাসনাহানার মিষ্টি সুবাস ভেসে আসছে চৌধুরী বাড়ির ছাদ বাগান থেকে। ছাদের বাতিগুলো সব নিভিয়ে দেওয়া, শুধু মরিচ বাতিগুলো জ্বলছে। ঋতুতে শরতের শেষ হওয়ার দরুন ঠান্ডা হাওয়া বইছে বাতাবরণে। গরম ভাবটা তেমন একটা নেই। হলুদের অনুষ্ঠান শেষ হতেই অনেক রাত গড়ালো। ফারার জন্য স্পেশালিস্ট হেনা আর্টিস্ট আনা হয়েছে এবং তাকে সন্ধ্যায় মেহেন্দিও পরানো হয়েছে। সাথে নন্দিনীকেও দুহাত ভর্তি করে পরে নিতে হয়েছিল আদিত্যের কথায়। এখন অদিতি, নন্দিনী আর তানভি মিলে মেহেন্দি পরিয়ে দিচ্ছে ছোট বড় সবাইকে। সেটাই বসে বসে দেখছে ফারা। হাত যেন আর চলছেই না তাদের। মেহমানরা সবাই নাক ডাকে ঘুমাচ্ছে বোধহয়। অদিতিদের বেশ কিছু কাজিন সহ ফারা একটি টেবিলে গোল হয়ে চেয়ার পেতে বসে আছে ছাদে। সবার দেওয়া শেষে অদিতি আর ফাল্গুনিকেও দুহাত ভরে মেহেন্দি পরিয়ে দিয়েছে নন্দিনী। ব্যস্ততা থাকায় ওরা তখন হেনা আর্টিস্ট থেকে মেহেন্দি পড়তে পারেনি। ছেলেমেয়েদের কথা চিন্তা করে আফসানা চৌধুরী এত রাতেও কফি বানিয়ে একজন সার্ভেন্টকে দিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছেন, সাথে কিছু ড্রাই কেক, কুকিজ আর আস্ত ফল। তানভি এখনো মেহেন্দি পড়েনি। রাতে শোবার সময় নন্দিনী পরিয়ে দেবে তাকে। নন্দিনী আবার খুব ভালো মেহেন্দি পরাতে পারে। ওর মেহেন্দি পরানোর ডিজাইন সবার থেকে আলাদা। একজন হেনা আর্টিস্টও ওর কাছে নির্দ্বিধায় হার মানতে বাধ্য। মেয়েটার মধ্যে আর যাই হোক, অনেকগুলো ভালো গুণ রয়েছে। তানভি মেহেন্দি না পড়ায় অদিতি বলল, তানভি, তুই যেহেতু মেহেন্দি পড়িস নাই, তুই বরং সবাইকে কফি মগে ঢেলে দে। আচ্ছা, দিচ্ছি। বলেই তানভি মগে কফি ঢেলে এক এক করে সবাইকে দিতে লাগল। সবাইকে দেওয়ার শেষে ফারাবিকে দেওয়ার সময় হঠাৎ অসতর্কবশত প্রায় অর্ধেক গরম কফি ফারাবির বুকে পড়তেই ফারাবি চ্যাত করে আহ করে আর্তনাদ করে উঠল। তানভি ভরকে গিয়ে সাথে সাথে বলল, সরি সরি, আম রিয়েলি, আসলেই ইটস ওকে। শক্ত গলায় বলেই ফারাবি বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে টি শার্ট ঝাড়তে লাগল। তার সারা বুক জ্বালিয়ে দিয়েছে অসভ্য মেয়েটা। লজ্জা শরম ধমন করে ফারাবি চুপ করে রইল। তানভি আমতা আমতা করল, কে জানতো এমন কিছু হবে। ফারাবিকে বলল, এক্সকিউজ মি, কিছু মনে না করলে আপনার জন্য আইস ব্যাগ এনে দেব? নো নিড, আম ওকে। তানভি আর কিছু বলতে পারল না, তবে ফারাবির চাহানি বলে দিচ্ছে ফারাবি যার পণ্যায় বিরক্ত। তানভীর অস্বস্তি হতে শুরু করল। তানভীকে অস্বস্তির রাগ থেকে রক্ষা করতে হঠাৎ ফারা নন্দিনীকে বলে উঠল, নন্দিনী, তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো। নন্দিনী মৃদু হেসে বলল, ওই একাধটু। যাই পারো, আমাকে একটু শোনাবে? আছি তো মাত্র আর কিছু সময়। নন্দিনী মৃদু হাসল। ফারা এমনভাবে বলল যে নন্দিনীর ভীষণ মায়া হলো, সে নিষেধ করতে পারল না। ফাল্গুনি ফারাকে বলল, খালি গলায় গান শুনলে ভালো লাগবে না আপু। ফারা বলল, তাহলে? ফাল্গুনি বলল, কেউ একজন গিটার বাজালে কেমন হয় অদিতি? অদিতি বলল, খুব ভালো হয়। তো বসে আছিস কেন, যা ব্যবস্থা কর। ফারা বলল, ফারাবি ভাইয়া আর আয়মান ভাইয়াও তো আছে এখানে, ওদের একজনকে বল। অদিতি বলল, দাঁড়াও, ব্যবস্থা করছি, সারপ্রাইজ। বলেই তানভিকে নিয়ে নিচে যেতে নিলে অসতর্কতাবশত ফারাবির পায়ের উপর চাপ পড়তেই ফারাবি উহ করে উঠল। তানভি হকচকিয়ে বলল, এক্সট্রিমলি সরি ভাইয়া, আসলেই দেখতে পাইনি, পাগুলো গুটিয়ে বসবেন তো। প্রত্যুত্তরে কিছু না বলে ফারাবি চোয়াল শক্ত করল। ফারাবির ভাব দেখে
তানভীর শরীর জ্বলে গেল। মনে মনে বলল, কত ভাব কালো ছেলেটার। বলেই অদিতির সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলো। অদিতিকে বলল, ছেলেটা কে রে? কোন ছেলে? ওই যে চশমা পরা হাবাগোবা টাইপের কালো ছেলেটা। কেন, কি হয়েছে? কি আর হবে, যে মুড দেখায় মনে হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান। কি বলেছে কালো? ও তো শ্যামলা। সে যাই হোক, ছেলেটাকে সেটা বল। তুই অস্থির হচ্ছিস কেন? কই অস্থির হলাম? আগে বল, ছেলেটাকে তোর পছন্দ হয়েছে নাকি? দূর, এত মুডি বয়কে কোন পাগলে পছন্দ করবে? দেখতে হাবা বোবা আর আলকাতরার মতো কালো। অদিতি শব্দ করে হেসে ফেলল। ফারাবি ওদের পেছন পেছন আসছিল ভিজে টি শার্টটি চেঞ্জ করতে, কিন্তু তানভীর মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তেই চোয়াল শক্ত করে ফেলল। তানভী কি মনে করে হঠাৎ পিছনে ফিরতেই ফারাবিকে ওদের পিছনে দেখতেই ভড়কে গেল। ফারাবি নাক ফুলিয়ে চলে গেল। তানভী পেছন থেকে গাল ভেঙচি দিয়ে বলল, মিস্টার হাবাগোবা, আলকাতরার ড্রাম। ফারাবি পিছন ফিরতেই তানভী আতঙ্কিত হয়ে বিড়বিড় করে বলল, মিস্টার হাবাগোবা এমনিতেই আলকাতরার মতো কালো, আবার কি মুড দেখায়, যেই না চেহারা না রাখছে পেয়ারা, আমার কি ভাবনায় সিনেমার হিরোদের মতো। বলেই ভেটকি মেরে অদিতির পেছনে দৌড়ে চলে গেল। ফারাবি দাঁত মুখ খিচিয়ে আগুন চোখে তাকিয়ে রইল। মেয়েটাও না একদম যাচ্ছে তাই, চুপচাপ দেখালেও ফাজিল একটা। বিড়বিড় করে বলল, ইডিয়েট। সারাদিন খাটনির ফলে আদিত্য ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। অদিতি বাসায় ফিরে আদিত্যকে জোর করে টেনে ধরে ছাদে নিয়ে এলো। বেচারা ঘুমে ঢুলুমুলু। ঘুমো ঘুমো চোখে আদিত্য বিরক্তি নিয়ে বলল, উফ, অসহ্য, ছাদে এনেছো কেন? ঘুমোতে দে। আগে গিটার বাজাবে, তারপর ঘুমাবে। পাগল হয়েছ? প্লিজ ভাইয়া, একটু না করো না। চোখ রগড়াতে রগড়াতে হঠাৎ ফারাকে দেখতেই আদিত্যের মেজাজ দ্বিগুণ খারাপ হলো। মেয়েটাকে দেখলে আদিত্যের ভালো মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে যায়। চলে যেতে নিতেই অদিতি হাত টেনে ধরে বলল, আরে শুনবে তো? শোনার ইচ্ছা নেই, মুড নষ্ট হয়ে গেছে। ফারা বুঝতে পারল আদিত্যের এই কথার মানে। তাকে দু চোখে সহ্য করতে পারে না মানুষটা, সাপে নেউলের মতো। উফ ভাইয়া শোনো, তুমি গিটার বাজাবে আর নন্দিনী গাইবে, বুঝেছো? আয়মানকে বলো, না হয় ফারাবিকে। বলেই চলে যেতে নিল। হঠাৎ রায়হান এলো তানভীর সাথে, ওর হাতে আয়মানের গিটার। টায়ার্ড থাকায় রায়হান আজ বাসায় ফেরেনি, আদিত্যের সাথেই ঘুমিয়ে পড়েছিল। রায়হান বলল, যাচ্ছিস কেন? একটুই তো আবদার করেছে, এমন দিন প্রতিদিন আসবে নাকি? তোর এত দরদ হলে তুই বাজা। আদিত্য। আদিত্য চোয়াল শক্ত করল। রায়হান কিছু একটা বুঝিয়ে বলতে আদিত্য ধাতস্থ করল নিজেকে। রায়হান গিটারটা এগিয়ে দিয়ে নন্দিনীকে বলল, রাজনন্দিনী, গান শুরু করো। নন্দিনী দোনমনো করল। এতক্ষণ গান গাওয়ার ইচ্ছা থাকলেও আদিত্যকে দেখে কেন যেন লজ্জা লাগছে। রায়হান বলল, কি হলো, গাও। আসলে কি গান গাইব বুঝতে পারছি না ভাইয়া। জ্যোৎস্না রাত যেহেতু, সেহেতু জ্যোৎস্না রাতের সাথে মিলিয়ে একটা গান ধরো রাজনন্দিনী। আদিত্য তুই গিটার বাজা তাড়াতাড়ি। আদিত্য তপ্তশ্বাস ফেলে একরাশ বিরক্তির সহিত গিটার হাতে নিয়ে টুংটাং শব্দ করল। নন্দিনী নড়ে চড়ে বসল, গলা পরিষ্কার করে জ্যোৎস্না রাতের সাথে মিল রেখে একটি গান গাইতে শুরু করল। घर इनको बुलाओ कभी, बेकरार है बात करने को, कहने दो इनको जरा, खामोशियाँ तेरी मेरी, खामोशियाँ खामोशियाँ
जहाँ से ज़माने को गुज़रे ज़माना हुआ, मेरा समय तो वहीं पे है ठहरा हुआ। बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ। खामोशियाँ एक साज है, तुम धुन कोई लो ज़रा। खामोशियाँ अल्फाज है, कभी आ गुनगुना ले ज़रा। बेकरार है बात करने को, कहने दो इनको ज़रा। खामोशियाँ तेरी मेरी, खामोशियाँ खामोशियाँ लिपटी हुई खामोशियाँ। আজ শান্তশিষ্ট আয়মানও সবার সাথে বসে গান শুনছে। সঙ্গী হিসাবে রয়েছে ফারাবি। একটু আগে ড্রেস চেঞ্জ করে ফের ছাদে এসেছে। গানের সুরে সুরে চাঁদের মনোরম আলোয় আয়মানের চোখজোড়া বারবার নন্দিনীর দিকে চলে যাচ্ছে। গান শুনতে শুনতে নন্দিনীর গানে আদিত্য থমকালো। আদিত্যের কেন জানি মনে হচ্ছে নন্দিনী তাকে উদ্দেশ্য করে গানটা গাইছে। তেমনটাই ফিল পাচ্ছে আদিত্য। সে বার কয়েক ভালোবাসা নিবেদন করলেও নন্দিনীর মুখ থেকে আজও ভালোবাসি শব্দটি বের করতে পারল না। হয়তো মুখে বলতে না পেরে গানের মাধ্যমে বলছে, তেমনটাও হতে পারে। শারদীয় চাঁদের আবছা আলোয় আদিত্য খেয়াল করল নন্দিনী এতক্ষণ তার দিকে তাকিয়ে গানটা গাইছে। তাকে দেখে সবুজ কাজল দেওয়া মায়াভরা সরল চাহিনীর চোখজোড়া নামিয়ে ফেলল। গান গাইতে গাইতে অনমনেই নন্দিনী আবারও আদিত্যর দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চট করে আদিত্য নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী এবার আদিত্যের ধূসরমণির চোখের জোড়ার গভীরে দৃষ্টি রেখে গাইল, তোমার চোখের আয়নাটাতে দেখি যে আমায়। মায়াবী রাতের এই মধুজ্যোৎস্নায় চলো না হারিয়ে যাই আজ দুজনায়। নিরুপাগর প্রেম নির্জনতায় আমার এই হৃদয় শুধু তোমাকেই চায়। অন্যদিকে ফারাবি, আয়মান আর ফারা আদিত্য আর নন্দিনীর এই লুকোছুরি দেখাদেখি লক্ষ্য করল। অদিতি, ফাল্গুনি আর তানভি মিটমিটিয়ে হাসতে লাগল। আয়মান তার বড় ভাইয়ের দৃষ্টির মানে বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। এমন দৃষ্টি সে অনায়াসে বুঝতে পারে। মনে মনে ভাবল, কি লাভ মেয়েটাকে ভালোবেসে? একসময় তার মতোই নীরবে চ্যাকা খেতে হবে মেয়েটার এনগেজমেন্টের কথা শুনলে। সেও আজ থেকে প্রায় ৯-১০ বছর পূর্ব থেকে নন্দিনীকে ব্যক্তিগতভাবে পছন্দ করত। ভেবেছিল সাহস করে একদিন প্রপোজ করবে। হঠাৎ ৪ বছর আগে একদিন জানতে পারল নন্দিনী এনগেজড। সেটা জানতেই আয়মান বড়সড় ধাক্কা খায়। সেই থেকেই আয়মান একেবারের জন্য নীরব হয়ে গেছে। নীরবে নন্দিনীকে ভালোবেসে কাছে না পেয়ে, ছুতে না পারায় এবং তার ভালোবাসাগুলো প্রকাশ না করতে পারায় কতটা কষ্ট হচ্ছে তা আয়মান জানে। কিন্তু তার ভাই না জেনে শুনে ঠিক তার মতোই একই নৌকায় পা বাড়ালো। এর শেষ পরিণতি কোথায় আয়মান জানে না। তবে ভালো কিছু যে হবে না সেটা আয়মান 100% শিওর। এতক্ষণ আদিত্যের বিরক্তি লাগলেও নন্দিনীর গান শুনতেই মনটা হালকা হয়ে গেল। কণ্ঠ তো নয়, যেন আজন্ম বয়ে চলা এক সুরেলা নদী, অথবা যেন উত্তাল কোনো সুরেলা সমুদ্র, যেখানে কেবল সুরের ঢেউ ওঠে। আদিত্য মুগ্ধ হল। তানভিকে কফি পান করতে দেখে রায়হান বলল, তানভি, ফ্ল্যাক্সে কফি থাকলে এক মগ কফি দে তো, কাঁচা ঘুমে ওঠায় ভীষণ মাথা ব্যথা করছে। দিচ্ছি ভাইয়া। রায়হানকে কফি দিতে গিয়ে হঠাৎ অসতর্কতাবশত ফারাবির মাথার সাথে মগ লেগে একটু কফি ছিটকে পড়ল ফারাবির মাথায়। ফারাবি সজোরে আহ করে চিৎকার করে উঠল। তানভি ভরকে গিয়ে সাথে সাথেই বলল, সরি ভাইয়া, সরি, সত্যি আপনাকে খেয়াল করিনি। ফারাবি এবার দাঁত মুখ খিচিয়ে আগুন চোখে তাকিয়ে রইল তানভীর দিকে। রায়হান উদিতির দিকে তাকিয়ে নন্দিনীকে হাসতে হাসতে বলল, ভাইয়ারাই একসময় সেইয়া হয়ে যায়, তাই না রাজনন্দিনী?
কথাটা বুঝতে পেরে অদিতি আর নন্দিনী লাজুক হাসল। তারাও একসময় আদিত্য আর রায়হানকে ভাইয়া বলে সম্বোধন করত। ফারাবি বলল, এই মেয়ে, চোখে দেখো না, চোখে তো চশমাও পড়েছ, অন্ধ নাকি তুমি? ফাইসলামি করো আমার সাথে। ধুমকে কথা বলায় তানভীও ক্ষোভ প্রকাশ করে বলল, এই ছেলে, আপনিও তো চশমা পড়েছেন, মেয়েদেরকে আশেপাশে দেখলে একটু সতর্ক হয়ে থাকতে পারেন না? আপনিও কি ফাইজলামি দেখতে পছন্দ করেন নাকি আজও? ফারাবির দাঁতের দাঁত চেপে বলল, আমি কি জানতাম এখানে চশমিশ নামের ঝড় তুফান, সাইক্লোন, টর্নেডোওয়ালা একটা অন্ধ মেয়ে রয়েছে আর বারবার অকাজ করবে সেই ঘুরে ফিরে আমার সাথেই। তানভীর চোখগুলো গোল গোল করে মুখে হাত দিয়ে বলল, আপনার সাথে অকাজ মানে? হ্যাঁ ইউ মিস্টার হাবাগবা, আলকাত্রা ড্রাম, কি বোঝাতে চাইছেন আপনি? মাথা ঠিক আছে আপনার, নাকি সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখে মাথার গিলু হাঁটুর নিচে নেমে গেছে? আলকাত্রা ড্রাম, হোয়াট ইজ দ্যাট? আর কে আপনি? হোয়াট? আয়নায় গিয়ে চেহারাটা একবার দেখে আসুন মিস্টার হাবাগোবা আলকাত্রা ড্রাম, তবেই বুঝবেন। এই মেয়ে, এসব কি বলছো? মাথা ঠিক আছে? যেভাবে মুড দেখান মনে হচ্ছে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়, কিন্তু বাস্তবে আপনি সত্যি একটা মোটা সোটা আলকাত্রা ড্রাম। তানভীর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। অপমানে ফারাবির সারা শরীর কাঁপতে লাগলো। সে নাকি আলকাত্রা ড্রাম? কি বলে মেয়েটা? মান ইজ্জত সব চলে গেল। ফারাবি আগুন চোখে তাকিয়ে রইল। ইচ্ছে করছে মেয়েটাকে মাথার উপর উঠিয়ে একটা আছাড় মারতে, যাতে ওয়াটারমেলনের মতো ছিটকে পড়ে। ফারাবিকে প্রত্যুত্তর করতে না দেখে তানভি গাল ভেঙচি দিয়ে বলল, পাতিলের তলার মতো কালো। সেই হাবাগোবা আলাভোলা ছেলের আবার কত দেমাক। ফারাবি দাঁতের দাঁত চাপল। মেয়েটা যেভাবে রসিয়ে রসিয়ে বলছে, কোথায় সে এত কালো? সে তো শ্যামলা। তার আম্মুর সবসময়ই বলে সে শ্যামলা রঙের। আমেরিকান কত মেয়ে তার উপর ক্রাশ খায়, আর এই মেয়েটা কিনা তাকে নির্দ্বিধায় বলছে পাতিলের তলার মতো কালো, আলকাত্রা ড্রাম। ও নো! এই কালো ছেলের ওপর নালিনী আবার কখন ক্রাশ ট্রাশ খেয়ে বসে এই অহংকারী আন্ধা মেয়েটা। আদিত্যকে দেখে ফারাবি আর কিছু বলল না। অপমানের শরীরটা জ্বলে পুড়ে যাচ্ছে। ন্যাহতি সে ভদ্র ছেলে, নইলে এতক্ষণে মেয়েটার 12টা বাজিয়ে ছাড়ত। এদিকে মেয়েটা সুযোগ পেয়ে একটার পর একটা অকাজ করে বারবার তার রাগ বাড়িয়ে দিচ্ছে। ফারাবি বিড়বিড় করে বলল, পুরুষ নির্যাতনের মামলে দেওয়া উচিত এসব অহংকারী আন্ধা টাইপের মেয়েদেরকে। তানভীর শুনতে পেয়ে বলল, আপনার মতো বিশ্বসম্মর, দাম্ভিক আর আলকাত্রা ড্রামকেও নারী নির্যাতনের মামলায় দেওয়া উচিত, জেনে শুনে মেয়েদের সাথে অকাজ করার জন্য। ফারাবি ফুঁসে উঠে চলে গেল। আবারও তাকে আলকাত্রা ড্রাম বলছে। সত্যিই কি সে আলকাত্রা ড্রাম? দ্বিতীয়বার চাশমিশ অহংকারী আন্ধা টাইপ মেয়েটার মুখ দেখার ইচ্ছেই নেই তার। সে একজন লয়ার, আর মেয়েটা কিনা তাকে নারী নির্যাতনের মামলায় অভিযুক্ত করতে চাইছে। সাহস কত! ছোট ভাই বোনদের সামনে মান-ইজ্জত আর থাকল না, সব শেষ করে দিল অহংকারী চাশমিশ মেয়েটা। সেও সুযোগ পেলে দেখে নিবে চাশমিশ মেয়েটাকে। নন্দিনী গানটা শেষ করতেই সবাই করতালি দিয়ে উঠল। আদিত্য গিটার রেখে বসা থেকে উঠে ছাদের কার্নিশ ধরে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি দেখতে যেমনটা মিষ্টি, তোমার কণ্ঠ তার থেকেও বেশি সুমধুর, আর তোমার মনটাও খুব ভালো। তোমার নাম নন্দিনী ফুল না হয়ে কণ্ঠভ্রমরী হওয়া উচিত ছিল, রাজকুমারী নন্দিনী। গান শেষ হতেই ফারা বলল, তুমি সত্যি মিষ্টি একটা মেয়ে নন্দিনী, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার গানটাও চমৎকার হয়েছে। প্লিজ আরেকটা গান শোনাও না নন্দিনী, তুমি খুব সুন্দর গান গাইতে পারো। আমি সত্যি ইমপ্রেস তোমার গানে, তোমার কণ্ঠে সত্যি জাদু আছে। নন্দিনী বলল, আসলেই আমার গলা ব্যথা করছে, আজ আর না, আমার রেস্ট নেওয়া প্রয়োজন। অদিতি বলল, নন্দু আরেকটা গান না প্লিজ, আমার খুব টায়ার্ড লাগছে। অদিতি, আমাকে ঘুমোতে হবে। কোথাও যাবি না তুই, বস এখানে, আজ সারা রাত গান শোনাবি তোর ননদদেরকে, তাড়াতাড়ি শুরু কর। ফারা বিস্ময় নিয়ে বলল, ননদদেরকে মানে? আরে ফান করি বলছি, বুঝো না আপু? ওহ, আমি তো ভয় পেলাম। কেন? এমনি। আদিত্য এতক্ষণ সব শুনেছে।
সে ছাদের কার্নিশ ধুলো উল্টো দিকে ঘুরে চাঁদ দেখছে। অদিতিকে বলল, নন্দিনী অসুস্থ, জলদি ঘুমোতে পাঠিয়ে দে অদিতি। ফারা চমকে গিয়ে মনে মনে বলল, আদিত্য ভাইয়া কি যাবে জানে নন্দিনী সুস্থ না অসুস্থ? আর গলায় এত অধিকার বোধ? কই আমার জন্য তো কখনো এমন করেনি। আমিও তো কতবার অসুস্থ হয়েছি, সে তো ফিরেও তাকায়নি বেঁচে আছি কিনা মরে গেছি। তাহলে নন্দিনীর জন্য এত টেনশনের কারণ কি? এই তো দিব ভাইয়া, আরেকটু। অদিতি প্লিজ, ভাজলামো হচ্ছে, একটুই তো। আদিত্য আর কিছু বলল না। নন্দিনী বলছে তার গলা ব্যথা করছে, টায়ার্ড লাগছে, রেস্ট নেয়ার প্রয়োজন। নিশ্চয়ই শরীর খারাপ করেছে মেয়েটার। আদিত্য দুশ্চিন্তায় পড়ে গেল। ব্রেইন স্ট্রোক করার পর তো আদিত্য আরও বেশি দুশ্চিন্তায় থাকে। অন্যদিকে নন্দিনীর প্রতি আদিত্যের এত দুশ্চিন্তা দেখে ফারা ভেতরে ভেতরে সন্দেহপ্রবণ হল। এতক্ষণ ওদের দুজনকেই সে লক্ষ্য করেছিল। গানে গানে চোখে চোখে যেন তারা কত না বলা কথা বলেছিল। ফারা যতটুকু জানে নন্দিনী এঙ্গেজড। মনে মনে বলল, তাহলে আদিত্য ভাইয়ার সাথে? না, আর কিছু ভাবতে পারল না ফারা। অদিতি বলল, নন্দু তাড়াতাড়ি করো, ভাইয়া বকা দিবে পরে। নন্দিনী উষ্ণ শ্বাস ফেলল। অদিতির জেদ মানানো যায় না। মেয়েটা বড্ড একরোখা, যা বলবে তাই করবেই। আদিত্য বোনের জেদের কাছে হেরে যায়। অদিতি আয়মানকে বলল, ভাইয়া তুমি ঝিম ধরে বসে আছো কেন? গিটারটা বাজাও। আয়মান কোনো রূপ প্রত্যুত্তর না করে গিটার হাতে তুলে বাজাতে লাগল। সে জানে বাজাতে যখন বলেছে বাজাতেই হবে, নয়তো তার বাবার কাছে বিচার যাবে। আদিত্য মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে লাগল। তার সারা শরীরে লোমগুলো দাঁড়িয়ে গেল হঠাৎ। নন্দিনী খুব ভক্তি নিয়ে গান গায়, আজও তাই। আদিত্যের দিকে তাকিয়ে রইল ফারা। তার চোখে জল এসে ভর করল গানের মূর্ছনায়। তার আর আদিত্যের জীবনটা কি ওই গানটার মতো হতে পারে না? আদিত্য চাইলেই হয়ে যায়, কিন্তু আদিত্য চায় না। কেন চায় না? পরিবার চাইলে মানুষগুলো চায় না, মানুষগুলো চাইলে পরিবার চায় না। পৃথিবীটা সত্যি বৈচিত্র্যময়। একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। দুদিনের এই জীবনটা এতটা বৈচিত্র্যময় না হলেও পারত। গান শেষ হওয়ার পর প্রায় কিছুক্ষণ পর হঠাৎ ঝড়ো হাওয়া বইল। বাড়তি যারা ছিল সবাই নিচে নেমে গেল। রয়ে গেল আদিত্য, রায়হান আর অদিতিরা সবাই। আদিত্য ছাদের অন্য প্রান্তে গিয়ে পকেট হাতড়ে একটা সিগারেট ধরালো। ওখানে দাঁড়ালে এখান থেকে তেমন একটা দেখা যায় না। সিগারেটে কয়েক টান দিতেই হঠাৎ পেছন থেকে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরতেই আদিত্যের চোয়াল শক্ত হয়ে এলো। আদিত্য জানে এই দুঃসাহস কার। কিছু না বলে শক্ত করে হাত ধরে দূরে ছুঁড়ে ফেলতেই ফারা নিচে পড়ে গুঙিয়ে উঠে বলল, আদিত্য ভাইয়া, তুমি আমাকে বুঝতে পারছো না কেন? সামনে থেকে যা। ফারা উঠে এসে আবারও আদিত্যকে আষ্টপিষ্টে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে উন্মাদের মতো ভালোবাসি, তুমি কেন বুঝো না? আদিত্য ফারার হাত ছাড়িয়ে কষি দুগালে 3টি থাপ্পড় মেরে বলল, বেহায়া, নির্লজ্জ মেয়ে কোথাকার। ফারা নির্বাক হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে রইল। আদিত্য বলল, রাত পোহালে বিয়ে, আর এখন আমায় আবারও সেই বারবার একই কথা বলছিস? লজ্জা করে না? এখনো সময় আছে ভাইয়া, বিয়েটা বন্ধ করো। তোমরা জোর জবরদস্তি করে বিয়েটা দিচ্ছ ঠিক, কিন্তু আমরা কেউই সুখী হব না। সমস্যাটা একান্ত তোর, আমার না। সো তুই গিয়ে বন্ধ কর। না হয় তোর বাপ ভাইকে গিয়ে বল। আমি তো তোদের বিয়ে ঠিক করিনি, তাহলে আমাকে কেন বলছিস? বরং তোর কারণে আমার বন্ধুর জীবন নরকে যাবে। আমি তো আমার সহজ সরল বন্ধুটার জন্য চিন্তা করছি। ভাইয়া বলেই ফারা ডুকরে কেঁদে উঠল। হাঁ করে শ্বাস নিয়ে বলল, আমি মেহেরাবকে বিয়ে করতে পারবো না ভাইয়া, তুমি নিষেধ করে দাও প্লিজ। বিয়ে যদি করতেই হয় আমি তোমাকেই করব, কারণ
আমি তোমাকে আজ অনেকগুলো বছর যাবৎ ভালোবাসি। তোমাকে ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। যেই মুখে সেই জন্মের পর থেকে ভাইয়া বলে ডাকিস, সেই মুখেই আবার তার বউ হওয়ার স্বপ্ন দেখিস কিভাবে? আর শোন, আমিও একজনকে অনেক বছর আগ থেকে ভালোবাসি। ভাইয়া। ফারা আবারও জড়িয়ে ধরল আদিত্যকে। আদিত্যের ধৈর্যের সীমা ফারা এবার অতিক্রম করে ফেলল। আদিত্য সিগারেটের লম্বা একটা টান দিয়ে বলল, আমি অলরেডি ম্যারিড। আমাকে যখন তখন এইভাবে আর জড়িয়ে ধরবি না। আমার ওয়াইফ মাইন্ড করবে। ছাড় এখন। ফারা চমকে উঠে বলল, কি বলছো ভাইয়া? ছাদের অপর প্রান্তে পরিচিত দুজন মানবীর কথা শুনতেই হঠাৎ সেখানে এসে দাঁড়ালো নন্দিনী। ওরা দুজন নন্দিনীকে খেয়াল করল না। ফারাদ ছাড়ল না আদিত্যকে। আষ্টবিষ্ট জড়িয়ে ধরে আছে এখনো। আদিত্য সিগারেটে আরেক টান দিয়ে বলল, যা শুনেছি সবই সত্যি। আমি ম্যারিড, আমার বউ আছে, কয়দিন বাদে বাচ্চাও হবে। মাই ওয়াইফ ইজ প্রেগনেন্ট। স্পষ্ট করতেটা শুনতেই বিনা মেখে বজ্রপাত হলো ফারা এবং নন্দিনী দুজনের মাথায়। দুজনেই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল আদিত্যের দিকে। ফারা জড়িয়ে ধরা অবস্থায় কেঁদে উঠে বলল, তুমি মিথ্যে বলছো, এ হতে পারে না। তুমি শুধু আমাকেই বিয়ে করবে, আমি তোমার বাচ্চার মা হব। আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো। নন্দিনী আর কিছু শুনতে ইচ্ছে করল না। নিজের ভালোবাসার মানুষটাকে মধ্যরাতে অন্য নারী জড়িয়ে ধরে আছে, আর ভালোবাসার মানুষটাও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। এমন দৃশ্য সহ্য করতে পারল না নন্দিনী। ফারার কথায় আদিত্য খরসান চোয়ালদয় শক্ত করে বলল, এই কথা হাজারবার শোনা শেষ, নতুন কিছু বলো। ফারা ছন্নছাড়া হয়ে ডুকরে কাঁদতে লাগল। আদিত্যের মায়া হল না। যাকে জন্ম থেকে বোনের চোখে দেখে এসছে তাকে কিভাবে অর্ধাঙ্গিনী করবে আদিত্য সেটাই বুঝে পায় না। নন্দিনী কিছু না বলে সেখান থেকে দৌড়ে চলে যেতে নিতে আদিত্য দেখে ফেলল। ফারাকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দ্রুত এগিয়ে গিয়ে নন্দিনীর হাত টেনে ধরল। নন্দিনীর চোখ জোড়া ছলছল করছে, তবে আদিত্যের দিকে তাকানোর সাহস হল না। শক্ত গলায় বলল, হাত ছাড়ুন। কোথায় যাচ্ছ? ঘুমাবো। আদিত্য কিছু না বলেই নন্দিনীর মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছাড়ল। নন্দিনী কাশতে লাগল। আদিত্য বাঁকা হেসে হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরল। ফারা নির্বাক হয়ে তাকিয়ে রইল দুজনের দিকে। আদিত্য নন্দিনীর কাঁধে নাক ঘুষে মাদকময় কণ্ঠে বলল, পরে ঘুমাবে, এখন রাত জেগে আমাকে সময় দিবে আমার ভবিষ্যৎ বাচ্চার আম্মু। দুই মানবীর চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কার্নিশ বেয়ে। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হল। আদিত্যের লক্ষণ ভালো ঠেকছে না। নন্দিনী অজানা ভয় কাঁপতে লাগল। আদিত্যের স্পর্শগুলো গাঢ় হল, তা দেখে ফারার শ্বাস আটকে এলো। আদিত্য জানে ফারা তাদের দেখছে, সে পরোয়া করল না, বরং ফারার সামনেই নন্দিনীকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল নিজের সাথে। ফারা মুখ চেপে ধরে দৌড়ে নিচে নেমে চলে গেল। ফারাকে ওইভাবে যেতে দেখে রায়হান বিড়বিড় করে বলল, এর আবার কি হলো? আদিত্যদেরকে ওই অবস্থায় দেখে ফাল্গুনীকে ইশারা করল দাঁড়িয়ে থাকতে, আর তানভীকে ইশারা করল নিচে দাঁড়িয়ে থাকতে। অদিতি ভয় ভয়ে ওদেরকে পাশ কাটিয়ে চলে যেতে নিতেই রায়হান অদিতির শাড়ির আঁচল ধরে টেনে একদম নিজের কাছে নিয়ে এলো। অদিতি দ্বিগুণ ভয় পেয়ে বলল, কি করছেন? হাত ছাড়ুন। রায়হান একটা সিগারেট ধরিয়ে শক্ত গলায় বলল, আমাকে তোমার মানুষ বলে মনে হয় না? আমি কি বলেছি? আপনি জন্তু? ফান করো না, সিরিয়াসলি বলছি। আমাকে ইগনোর করছো কেন? আজে বাজে কথা না বলে ছাড়ুন আমাকে। অদিতি, তুমি কি আমার মনের কথা বুঝো না, নাকি বুঝেও ডং করছো? আমতা আমতা করে বলল, আপনি আমার ভাইয়ের বন্ধু, মানে আমার ভাইয়ের সমতুল্য, আর আমি সবসময় আপনাকে ভাইয়ের চোখেই দেখে এসেছি, অন্য কিছু ভাবিনি। ছাড়ুন এবার। সাইয়ারাই একসময় ভাইয়া ছিল, সেটা জানো? আর শুনো, মানুষের চোখ কখনো মিথ্যে বলে না, তবু তুমি মিথ্যে বলছো। মজা করবেন না, আম সিরিয়াস, আমার প্রতিটি কথাই সত্য। রায়হান সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলল,
আম সিরিয়াস টু, আমিও মিথ্যে বলিনি। অদিতি শ্বাসগুলো গাঢ় হয়ে এলো। রায়হান একদম তার কাছে টেনে আনলো অদিতিকে। ব্যালেন্স রাখতে না পেরে রায়হানের বুকে গিয়ে পড়ল। রায়হান বলল, তোমার বাবাকে প্রস্তাব পাঠালেই চোখ বন্ধ করে রাজি হয়ে যাবে, এতে সন্দেহ নেই। চেয়েছিলাম বিয়ের আগে প্রেম করব, কিন্তু তুমি আমাকে বারবার ইগনোর করছো। ব্যাপারটা কি? আমার বিয়ের বয়স যে পার হয়ে যাচ্ছে, চোখে দেখো না? বাচ্চা কাচ্চার বাপ হব কবে? বলেই সিগারেটের ধোঁয়া ছাড়ল অদিতির মুখে। অদিতি কাশতে লাগল। হাঁপাতে হাঁপাতে বলল, ভুলেও এই কাজ করবেন না। আমি চাই না আমার ভাইয়ার সাথে আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। আমার ভাইয়া আপনাকে মানবে না, আর আপনার জন্য মেয়ের অভাব পড়েনি। আমার চেয়েও ভালো মেয়ে পাবেন। তোমায় বলেছে আদিত্য? বলেই আবারও অদিতির মুখের ওপর ধোঁয়া ছাড়ল। অদিতি ফের কাশতে কাশতে বলল, বলার কি আছে, আমি জানি। আর বারবার মুখের উপর ধোঁয়া ছাড়ছেন কেন? আপনি না ডক্টর? এটা কেমন অভদ্রতা? তোমাদের মতো ঘ্যাটতারা মেয়েদেরকে এইভাবে পানিশমেন্ট দেওয়া উচিত। কথাগুলো বলেই রায়হান অদিতিকে ছুঁড়ে মারল হঠাৎ। অদিতি পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়ে আহ করে উঠল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।